দেখো, আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 15 নিয়ে ডিসকাস করব। টোটাল 20 কোশ্চেন আছে। প্রত্যেককে এটাই বলবো যে পেপার অ্যান্ড পেন নিয়ে রেডি হয়ে যাও আর কমেন্ট করো মিনিমাম টাইমের মধ্যে এবং সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ঠিক? দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আজকের ক্লাসে আছে, একটা ডাটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন, বাট কনসেপ্ট কিন্তু তোমার পুরোটাই পার্সেন্টেজের উপরে আছে। কি বলেছে দেখো, একটা নির্দিষ্ট প্রতিযোগিতামূলক পরীক্ষার ওপরে 4টে ভিন্ন জেলার প্রার্থীদের একটা ডিটেলস বা সারণী তোমাকে দিয়ে দেওয়া আছে। কোন জেলা বা প্রার্থীর সর্বোচ্চ যোগ্যতার হার আছে তা ফাইন্ড আউট করতে হবে। মানে কোন জেলাটাতে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট আমরা পেয়েছি সেটা ক্যালকুলেট করতে হবে। দেখো, টেবিলে দিয়ে দেওয়া আছে ডিস্ট্রিক্ট পি কিউ আর এস 4টে। অ্যাপ্লাই করেছে টোটাল 15,000 জন পি ডিস্ট্রিক্টে, তার মধ্যে অ্যাপিয়ার্ড হয়েছে মানে পরীক্ষাতে বসেছে 10,000, আর কোয়ালিফাই করেছে কত না 95, 9,500। ডিস্ট্রিক্ট আরে দেখো 12,000 টোটাল অ্যাপ্লাই করেছিল এক্সামে, অ্যাপিয়ার্ড হয়েছে সেখানেও 10,000, কিন্তু কোয়ালিফাই করেছে কত 9,350। আর ডিস্ট্রিক্টের মধ্যে টোটাল 20,000 অ্যাপ্লাই করেছিল, পরীক্ষাতে অ্যাপিয়ার হয়েছে 15,000, বাট পরীক্ষাতে কোয়ালিফাই করতে পেরেছে 14,550। আর এস যে ডিস্ট্রিক্টটা আছে তাতে অ্যাপ্লাই করেছে দেখো 10,000, অ্যাপিয়ার হয়েছে মাত্র 8,000, আর কোয়ালিফাই করেছে কত 7,200। সো কমেন্ট করো যে কোন ডিস্ট্রিক্টে সব থেকে কোয়ালিফাইড পার্সেন্টেজটা ম্যাক্সিমাম আছে। দেখো, টি ডিস্ট্রিক্টে যদি আমরা দেখি যে টোটাল পরীক্ষাতে বসেছিল 10,000 জন, আর পরীক্ষাতে কোয়ালিফাই করেছে কত 9,500। যদি আমরা রেশিও ক্যালকুলেট করতাম, ডবল জিরোর সাথে ডবল জিরো ক্যান্সেল আউট হতো, মানে আমরা বলতে পারি যে 100 জন পরীক্ষাতে বসেছে আর কোয়ালিফাই করেছে 95 জন। 100 যেহেতু পার্সেন্টেজের বেস, তাহলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারি যে পি ডিস্ট্রিক্টে যেটা পার্সেন্টেজ অফ কোয়ালিফাইড আছে সেটা কত না 95%। 95% সেখানে কোয়ালিফাই করেছে। ইউ ডিস্ট্রিক্টে দেখো, যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে একটা জিরো ক্যান্সেল আউট করে দিতে পারি রেশিও ক্যালকুলেট করতে হলে। তো টোটাল যেখানে 1,000 জন পরীক্ষা দিয়েছে তাতে পাস করেছে কত না 935। এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করতাম তাহলে 935কে হাজার দিয়ে দেখো ভাগ করতে হতো। 935 জন পাস করেছে কতজনের মধ্যে, 1,000 জনের মধ্যে, আর মাল্টিপ্লাইড বাই 100, তাহলে পার্সেন্টেজে ক্যালকুলেট হয়ে যাবে। সো ডবল জিরো ক্যান্সেল আউট। একটা ঘর আগে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, একটা ঘর আগে পয়েন্ট লাগবে, তাহলে কিউ ডিস্ট্রিক্টে আমরা কি বলতে পারি 93.5% পার্সেন্টেজ আছে। দেখো, এস ডিস্ট্রিক্টে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, রেশিও ক্যালকুলেট করলে দুটো জিরো ক্যান্সেল আউট হবে, মানে 72 জন পাস করেছে, পরীক্ষা দিয়েছিল কত 80 জন, তো 72 জন কোয়ালিফাই করেছে 80 জনের মধ্যে, পার্সেন্টেজ মানে 100-এ কত আসবে। দেখো, ক্যান্সেল আউট করলে 20 দিয়ে এটা 5 হবে, এটা 4 আসবে, আর 4 দিয়ে ক্যান্সেল আউট করলে 4 18 72, 18 ইন্টু 5 করলে কত পাবো না 90%। আর আর ডিস্ট্রিক্টে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সো একটা জিরো দেখো আমাদের ক্যান্সেল আউট হবে। 1455 জন পাস করেছে আউট অফ কত না 1500 জনের মধ্যে, পার্সেন্টেজের জন্য ইন্টু 100। তো ডবল জিরো ক্যান্সেল আউট। পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হলে এই 1455কে আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে, দেখো 15 দিয়ে। 15 10-এ তো 150 হবে, সো 15 9 যদি আমরা করি, 5 9 45-এর 5, ক্যারি 4, 9 4-এ 13, 135 আসবে। দেন আসবে কত দেখো 105, 7 15 কত আসবে 105। সো এটাতে আমরা কত পেলাম দেখো 97% পেলাম, 97%। এবার কোন জেলাতে সব থেকে ম্যাক্সিমাম পার্সেন্টেজ বেশি আছে, তার আমরা অ্যান্সার কোনটা পেলাম না আর জেলা। আর সো অ্যান্সার হবে অপশন সি। তো প্রত্যেকে যারা অপশন সি অ্যান্সার দিচ্ছ প্রত্যেকের কারেক্ট। ঠিক। সেকেন্ড কোশ্চেন দেখো, একটা নির্দিষ্ট কোডে 0 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 0 থেকে শুরু করে 9টা ডিজিট অবধি আছে, মানে 10টা নাম্বার। কার কার কোড করা আছে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। মানে এ এর কোড হবে 0, বি এর কোড হবে 1, সি এর কোড হবে 2, এরকমভাবে তোমাকে কিছু লেটারের কোড দিয়ে দেওয়া আছে নাম্বারে। দেন তোমাকে এখানে সলভ করতে হবে একটা ইকুয়েশন, যেখানে দিয়ে দেওয়া আছে বি ডবল ই প্লাস এফ জি মাইনাস সি এ মাল্টিপ্লিকেশন এইচ ডিভাইডেড বাই বিই। এগুলো সব দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আছে। এটাকে সলভ করলে আমাদের কত অ্যান্সার আসবে, এবং যে অ্যান্সারটা তোমার কাছে আসবে সেই অ্যান্সারটা তোমাকে কিন্তু ঘুরে আবার কোড করতে হবে কিসে না ওই আলফাবেট বা লেটারে কোড করতে হবে। দেখি কে ফার্স্ট অ্যান্সার দিতে পারো।
সো আমরা যদি এটাতে ভ্যালু পুট করতাম, দেখো বি এর কোড কত না, এখানে 1 আছে, 1, আর ই এর কোড আমরা কত পাবো, 1 2 3 4 5, মানে ই এর কোড আছে দেখো 4, এখানে 4, 144 প্লাস এফ আর জি যদি আমরা দেখি তাহলে এফ এর কোড এখানে হয়েছে দেখো 5, আর জি এর কোড হয়েছে কত, 6, মাইনাস সেখানে ভেক্টরের ভেতরে কি আছে, সি আর এ, সি এর কোড তো আমাদের 2, আর এ এর কোড কত, 0, মাল্টিপ্লিকেশন এইচ এর কোড যদি আমরা দেখি তাহলে এইচ আমাদের কাছে আছে 7, ডিভাইডেড বাই বি আর ই, বি হচ্ছে 1 আর ই হচ্ছে কত দেখো 4। তো এই পুরো ইকুয়েশনটা তোমাকে সলভ করতে হবে। তো প্রথম ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে চাই, 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 7 2 এ 14 আসবে, আর 2 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো এটা আমাদের কাছে 10 টাইমস অবধি আসবে। তো আমরা ডেটা কি পাবো, 144 প্লাস 56 মাইনাস 10, 144 প্লাস 56 থেকে 10 বাদ দিলে আমরা পাবো 46, আর দুটোকে যোগ করলে কত আসবে দেখো 190। এবার এই 190কে আমাদেরকে আবার লেটারে কোড করতে হবে। সো 1 কার কোড, দেখো 1 হচ্ছে বি এর কোড, 9 কার কোড, 9 হচ্ছে সব থেকে লাস্টে যে আছে সে বি, তারপর জে, আর 0 কার কোড, 0 হচ্ছে দেখো এ। সো বি জে এ, এটা হবে আমাদের অ্যান্সার, অপশন সি হবে দেখো কারেক্ট। নেক্সট দেখো, যখন একটা সংখ্যাকে ভাজক দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 9, যখন অন্য একটা সংখ্যাকে একই ভাজক দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 3, যখন এই দুটি সংখ্যার যোগফল একই ভাজক দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 1। সো ভাজক এর মান কত এটা ফাইন্ড আউট করতে হবে। দেখো, কিছু একটা নাম্বার সাপোজ ছিল, সাপোজ এ একটা নাম্বার ছিল, এটাকে আমরা এক্স একটা ভাজক ছিল সেটা দিয়ে ভাগ করেছি, তখন আমরা রিমাইন্ডার কত পেয়েছি না 9, এটা আমরা পেয়েছি রিমাইন্ডার। দেন আরেকটা অ্যানাদার নাম্বার বি, এটাকে আমরা ঠিক সেম ডিভিশন দিয়ে ভাগ করেছি, ভাজক দিয়ে ভাগ করেছি এক্স দিয়ে, তখন আমরা রিমাইন্ডার কত পেয়েছি দেখো 3, 3। এখন এই দুটো নাম্বারের যোগফলকে যদি আমরা ভাগ করতাম, সো এ এই নাম্বার প্লাস বি এই নাম্বার, দুটো নাম্বারের যোগফলকে যদি আমরা সাপোজ এক্স দিয়ে ভাগ করি, সো ডিভিজিবিলিটি রুল অনুযায়ী আমাদের কাছে কি হয় না, যেটা রিমাইন্ডার থাকে সেই রিমাইন্ডারটা অবধি পুরোপুরি নাম্বারগুলো ভাগ চাওয়ার পরে আমাদের কাছে রিমাইন্ডারটা তো পড়ে থাকবে। সো একে যদি আমরা সেপারেটলি এক্স দিয়ে ভাগ করতাম আমাদের কাছে 9 রিমাইন্ডার পড়ে থাকতো, আর বিকে যখন আমরা ভাগ করেছিলাম সেপারেটলি তখন 3 রিমাইন্ডার পড়ে আছে, এটা অবধি ভাগ চলেই যাবে নাম্বারগুলো, দেন এটা পড়ে থাকবে আর পুরোটাকে আমরা এক্স দিয়ে ভাগ দেবো। তাহলে আমাদের কাছে থাকবে কত দেখো না, 12কে এক্স দিয়ে ভাগ করতে হচ্ছে। আর এই দুটো নাম্বারকে এক্স দিয়ে যখন আমরা ভাগ করব তখন আমাদের কাছে রিমাইন্ডার কত থাকবে, কোশ্চেনে মেনশন করে দেওয়া আছে 1, এখানে দেখো আমাদের কাছে 1 রিমাইন্ডার থাকবে। তো 12কে কোন নাম্বার দিয়ে ভাগ করলে আমাদের কাছে 1 রিমাইন্ডার থাকে, যদি অ্যাকর্ডিং টু অপশন আমরা যাই তাহলে আমাদের কাছে কি আসতে পারে দেখো 11, 11 দিয়ে যদি আমরা 12কে ভাগ করি তাহলে আমাদের কাছে দেখো 1 রিমাইন্ডার পড়ে থাকবে। সো অ্যান্সার কোনটা আসবে, অপশন এ, ভাজক হবে আমাদের কাছে 11। নেক্সট, একটা শিক্ষার্থীকে একটা প্রদত্ত সংখ্যাকে 8/17 দ্বারা গুণ করতে বলা হয়েছিল, কিন্তু সেই সংখ্যাটিকে 8/17 দ্বারা ভাগ করে সঠিক উত্তরের চেয়ে 225 বেশি উত্তর নিয়ে আসে। সো প্রদত্ত সংখ্যাটা কত ছিল? কিছু একটা নাম্বার আমাদেরকে দিয়ে দেওয়া ছিল, সে নাম্বারটাকে মাল্টিপ্লিকেশন করতে বলেছিল 8/17 দিয়ে, বাট ওই নাম্বারটার সাথে
মাল্টিপ্লিকেশন করা হয়েছে কত না, ওই সংখ্যাটাকে 8/17 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। 8/17 দিয়ে যেটা ভাগ করা সেটাকে আমরা 17/8 দিয়ে গুণ করা বলতে পারি। ঠিক? তাতে করে এইখানে যে অরিজিনাল অ্যান্সারটা আসার কথা ছিল তার থেকে কত বেশি অ্যান্সার এসেছে, দেখো 225 বেশি অ্যান্সার এসেছে। 225 বেশি অ্যান্সার এসেছে। তো নাম্বারটা চাইলে আমরা এক্স ধরে করতেই পারি, কিন্তু আমরা এমন একটা ভ্যালু পুট করব যাতে করে নিচের আমাদের যে হরগুলো আছে সেগুলো ক্যান্সেল আউট হয়ে যায়, যাতে করে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো নাম্বারটা আমরা দেখো এখানে নিচে 17 আছে আর এখানে 8 আছে, এই দুটোর কমন মাল্টিপিল নিয়ে নিতে পারি। তাহলে কমন মাল্টিপিল মানে কিছু একটা নাম্বার আমাদের আসবে। 17 × 8 যদি আমরা করি তাহলে 27 56 6 ক্যারি 5, 8 একে 8 5 কত দেখো 13, 136 যদি আমরা নাম্বারটাকে সাপোজ নিতাম, তাহলে অরিজিনালি যখন আমরা 8-এর 17 দিয়ে ভাগ করতাম তখন এটা ক্যান্সেল আউট করলে আমাদের কাছে 8 × 8 64 আসার কথা ছিল। বাট এখন 136কে আমরা ভাগ করেছি দেখো 17, মাল্টিপ্লিকেশন করেছি 17/8 দিয়ে, দেন আমাদের কাছে যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে কত না, 17 × 17 করলে 289। দেখো অ্যান্সার এসেছে। তো অরিজিনাল 64 আসার কথা ছিল, বাট আমাদের এসেছে দেখো 289। কতটা বেশি এসেছে দেখো 225 এসেছে। সো এটা কোশ্চেন ডেটার সাথে ম্যাচ করে গেছে। আর এটা যেহেতু ম্যাচ করে গেছে তাহলে আমরা যে নাম্বারটা নিয়েছিলাম 136, এটাই হবে আমাদের কাছে অ্যান্সার। অপশন ডি হয়ে যাবে দেখো কারেক্ট। ঠিক, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 বলছে যে একটা সংখ্যা জেড এর বর্গ যদি একটা দ্বিতীয় সংখ্যার ঘনমূলের সাথে সমান হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটার মান কত হবে। জেড একটা সংখ্যা আছে, এটার যদি আমরা বর্গ ক্যালকুলেট করি তাহলে সেটা অন্য কোনো একটা সংখ্যার ঘনমূলের সাথে সমান হবে। তো ওই নাম্বারটা বা ওই সংখ্যাটার ভ্যালু কত। দেখো জেড এর যদি আমরা বর্গ করতাম তাহলে আমরা কি পেতাম না জেড স্কোয়ার, আর এটাই অন্য কোনো একটা সংখ্যার ঘনমূলের সাথে সমান। সো ঘনমূল মানে কিউব রুট অফ, সাপোজ নাম্বারটাকে আমরা কত নিচ্ছি না এক্স, এর সাথে সমান। এবার আমাকে বের করতে হবে এই যে এক্স আছে তার ভ্যালুটা কত, এটাই আমরা অন্য কোনো নাম্বারটা ধরে নিয়েছি। তো আমরা যদি কিউব রুটটাকে উড়াতে চাই তাহলে বোথ সাইডকে আমাদেরকে কি করতে হবে না, বোথ সাইডকে দেখো আমাদেরকে পাওয়ারে কিউব নিয়ে নিতে হবে, বোথ সাইডকে আমাদেরকে কিউব করে নিতে হবে। তো বাম দিকটাকে কিউব করলে a⁴m, আর ব্র্যাকেটের বাইরে যদি n থাকে, সো সার্টস অ্যান্ড ইন্ডিসেসের ফর্মুলা অনুযায়ী পাওয়ারটা কি হয় নিজেদের মধ্যে মাল্টিপ্লিকেশন হয়ে গিয়ে mn হয়ে যায়। মানে এখানে যখন আমরা মাল্টিপ্লিকেশন করব তখন জেড তার পাওয়ারে দেখো 3 দুগুণে কত চলে আসবে 6, আর এখানে কিউব রুটটা জাস্ট উঠে যাবে কারণ আমি পাওয়ারে 3 লাগিয়ে দিয়েছি, তাহলে এটার ভ্যালু আমাদের কত চলে আসবে না এক্স। তো সেকেন্ড যে নাম্বারটা আমরা পেয়েছি তার ভ্যালু কত হবে দেখো না z⁴ অ্যান্সার অপশন এটা কারেক্ট। ঠিক, একটা পরীক্ষায় একজনকে পাশ করার জন্য মোট 180 নম্বর স্কোর করতে হবে। একজন ছাত্র 20% স্কোর করেছে এবং 60 নম্বরের জন্য সে ফেল ঘোষণা করা হয়েছে। পরীক্ষাতে পূর্ণ নম্বর কত ছিল। দেখো টোটাল টাকা পেতে হতো কত পাস করার জন্য 180 নাম্বার। সে পরীক্ষাতে 20% নাম্বার পেয়েছে এবং 60 নাম্বারের জন্য ফেল করেছে। তো 20% নাম্বারের সাথে যদি আমি তাকে 60 নাম্বার দিয়ে দিতাম তাহলে সে পাস করতো, এটা ওই পরীক্ষাতে 180 নাম্বারের সাথে সমান, কারণ 180টাই হচ্ছে আমাদের পাস মার্কস। তো এখান থেকে ওই পুরো পরীক্ষাটা যদি আমরা 20%-এর ভ্যালু ক্যালকুলেট করি, 60টা ওই ডান দিকে নিয়ে গেলে দেখো মাইনাস হবে, আর 180 থেকে 60 মাইনাস করা মানে এটা কত পাবো 120 পাবো। তো 20%-এর ভ্যালু যদি 120 হয়, জানতে চেয়েছে পরীক্ষার পূর্ণ নাম্বার বা পূর্ণ নম্বর কত। সো পুরো পরীক্ষাটার কত ভ্যালু হবে 100%,
তার ভ্যালু আমাদেরকে জানতে চেয়েছে। দেখো 20%-এর ভ্যালু, তার সাথে কত মাল্টিপ্লিকেশন করলে 100 হবে, 5 মাল্টিপ্লিকেশন করলে। তো এই দিকে নাম্বারটার সাথে যদি আমরা 5 মাল্টিপ্লিকেশন করে নিই তাহলে কত আসবে দেখো, 5 বারং 60 আর একটা শূন্য 600। এটাই হবে পুরো পরীক্ষাটার নাম্বার। অ্যান্সার অপশন ডি হবে দেখো কারেক্ট। ঠিক। 50টা সংখ্যার সেটের গড় বলে দেওয়া আছে 38। যদি সেটের দুটো সংখ্যা যেমন 55 আর 45 এটাকে বাতিল করে দেওয়া হয়, মানে ওই সেট থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে নতুন যে তোমার কাছে 48টা নাম্বার থাকবে সেই 48টা নাম্বারের অ্যাভারেজ বা গড় কত হবে। দেখো অ্যাভারেজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার, তার 95% কোশ্চেন কিন্তু তুমি উইদাউট পেপার পেন সলভ করে নিতে পারবে, তোমার যদি কনসেপ্ট খুব ভালো করে ক্লিয়ার থাকে। ওকে, এটা বলো এবিসিডির মধ্যে কোন অপশনটা হবে। দেখো এক তো তুমি মাল্টিপ্লিকেশন করে করতে পারো, যে 50টা সংখ্যার যদি গড় 38 হয় তাহলে 50টা সংখ্যা টোটাল কত হবে না, 50 ইন্টু 38। এটা কত আসবে দেখো, 1900। এটা হচ্ছে টোটাল। দেন আমার দুটো নাম্বার কমে গেছে, দুটো নাম্বার কমে যাওয়ার পরে আমাদের কাছে নাম্বারের সংখ্যা আসবে কত না 48। আর তুমি দুটো নাম্বার যে বাদ দিয়ে দিয়েছো 55 আর 45, দুটোকে যোগ করলে দেখো 100 কমে যাবে টোটাল থেকে। সো টোটাল আমাদের কাছে কত হয়ে যাবে না 1800। এখন 48টা নাম্বারে টোটাল যদি 1800 হয় তাহলে অ্যাভারেজ কত হবে, এই 1800কে আমাদেরকে 48 দিয়ে ভাগ করতে হবে, এখান থেকে তুমি রেজাল্ট পাবে। বাট এত কিছু ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনও নেই। তুমি শুধু এটা ভাবো যে যে 50টা নাম্বার আমাদের কাছে ছিল সেই 50টা নাম্বারের অ্যাভারেজ, মানে প্রত্যেকটা নাম্বারকে আমরা কত করে ধরতে পারি না 38 করে ধরতে পারি যে ছিল। তো যেই দুটো নাম্বার আমি এখান থেকে বাদ দিয়েছি তার একটার ভ্যালু হচ্ছে 55 আর একটার ভ্যালু কত দেখো না 45। এই নাম্বারগুলোকে যদি আমরা দুটোকেই 38 38 করে ভাগ দিতাম তাহলে আমাদের অ্যাভারেজের কোনো চেঞ্জেসই আসতো না। কিন্তু আমরা কি করেছি, তার থেকেও দেখো বেশি ভ্যালুকে বাদ দিয়েছি, যেটা অ্যাভারেজ 38 থাকার কথা তার থেকে 55 বাদ দিয়েছি, মানে এটা হবে 17 বেশি বাদ দিয়ে দিয়েছি। আর 38-এর জায়গাতে এটা 45 বাদ দিয়েছি, মানে 7 বেশি বাদ দিয়েছি। টোটাল 17 আর 7-এ আমার কাছে 24 কিন্তু এক্সট্রা বাদ চলে গেছে। তো 24 যদি আমার কাছে এক্সট্রা বাদ চলে যায় তাহলে সেটা অ্যাভারেজে কমেছে। যদি আমার 24 টোটালে বাদ যায়, যখন আমি বাকি 48টা নাম্বারের মধ্যে অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাইবো তখন অ্যাভারেজটা কিন্তু আমার কমে যাবে, কারণ 24 এক্সট্রা চলে গেছে তার কাছে। ঠিক। তো যদি আমি অ্যাভারেজটা ক্যালকুলেট করতে চাই তাহলে এই টোটাল যে যেটা 24 কমেছে সেটা আমার এখন যে বর্তমানে 48টা নাম্বার আছে তাদের মধ্যে ভাগ হয়ে যাবে, মানে প্রতিটা নাম্বার আগে যেটা গড় ছিল তার থেকে এখন কত করে কমে যাবে দেখো, হাফ করে কমে যাবে। তো অ্যাকচুয়াল যেটা আমাদের কাছে অ্যাভারেজ দাঁড়াবে, যদি অরিজিনালি আমরা 38 ধরে হিসেব করছিলাম তাহলে হাফ করে কমিয়ে দাও, তোমার অ্যান্সার কত আসবে 36 37 1/2। এটা হয়ে যাবে দেখো তোমার কাছে অ্যান্সার। অপশন বি হবে কারেক্ট। তুমি এখান থেকেও দেখতে পারো সলভ যদি তুমি করতে। আহ, যদি আমরা 3 দিয়ে 4 দিয়ে ক্যান্সেল আউট করতাম তাহলে 4 12 48, আর 4 দিয়ে বা 6 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করতাম, দেখো 8 দিয়েও হতো, 6 দিয়ে যদি আমরা ক্যান্সেল আউট করি বা 8 দিয়ে যদি ক্যান্সেল আউট করতাম তাহলে 8 2 16, এগেন 8 2 16, আর 5 8 40, আর 8 দিয়ে ক্যান্সেল আউট করলে দেখো 6 8 48। তো 5 6 7 8 9 3 দিয়ে ক্যান্সেল আউট হবে, 3 2 6, আর 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3 7 21, 3 5 15। 75কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি দেন কত আসবে দেখো অ্যান্সার, সেই 37 1/2 আসবে। ঠিক। তো দুটো মেথড দেখো, তুমি চাইলে ডিটেলসে সলভ করতে পারো, তুমি চাইলে এরকম থট প্রসেস অ্যাপ্লাই করতে পারো। কোশ্চেন নাম্বার 8 দেখো, প্রদত্ত নিয়মিত ষড়ভুজে কোণ থিটার মান কত ফাইন্ড আউট করতে হবে। এই পিকচারটা একটা ষড়ভুজ আছে, তার এই কোণটা বলে দেওয়া আছে কত না থিটা, এই থিটার মান ফাইন্ড আউট করতে হবে। দেখো বহুভুজের ফর্মুলা কি আছে, আমি আগের প্রিভিয়াস সেটেও রিপিট করিয়েছিলাম অনেকবারই, যে বহুভুজের যদি আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল সমস্ত
অন্তঃকোণগুলোর সমষ্টি ক্যালকুলেট করতে চাই, সমস্ত অন্তঃকোণগুলোর সমষ্টি ক্যালকুলেট করতে চাই, যে একটা বহুভুজে যতগুলো ভেতরের দিকের কোণ থাকবে ইন্টারনাল অ্যাঙ্গেল সমস্ত কোণগুলোর সমষ্টি বের করার ফর্মুলা কি? একটা তুমি n-2 মাল্টিপ্লাইড বাই 180 ডিগ্রি এটা করতে পারো, অথবা 2n-4 মাল্টিপ্লাইড বাই 90 ডিগ্রি এটা করতে পারো। যে কোনো একটাতে তুমি পুট করো, তোমার কাছে সমস্ত একটা বহুভুজের সমস্ত ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোর সমষ্টি এখান থেকে বেরিয়ে আসবে। তো যদি আমি ষড়ভুজ ক্যালকুলেট করতে চাই তার 6টা কোণ, তো n এর মান দেখো কত আসবে, 6 মাইনাস 2 মাল্টিপ্লিকেশন 180, টোটাল আমাদের সমষ্টি কত আসবে দেখো, 6 থেকে 2 বাদ দিলে 4, আর 4 ইন্টু 180 করলে হবে 720 ডিগ্রি। সমস্ত কোণগুলো সমষ্টি আমরা পাবো 720 ডিগ্রি। যতগুলো ইন্টারনাল অ্যাঙ্গেল যেগুলো আমি লাল লাল মার্ক করেছি, এই যে কোণগুলো সমস্ত কোণগুলো মিলিয়ে হবে 720। আমরা এখান থেকে যদি এক একটা কোণের মান বের করতে চাই তাহলে টোটাল 6টা কোণ আছে, বাদ দিলে কত আসবে দেখো না, 120 ডিগ্রি চলে আসবে, 120 ডিগ্রি। তো আমরা বলতে পারি এই কোণটা 120, এই পুরো কোণটা 120, এই কোণটা 120, এখানে পুরো কোণটা 120, আর এখানে এই পুরো কোণটা 120, আর এই যে পুরো কোণটা আছে সেই কোণটাও 120। এবার দেখো ভালো করে তাকিয়ে, যেটা আমি এখন ইয়েলো কালারে মার্ক করছি এটা দেখো একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের কাছে একটা ত্রিভুজ। ত্রিভুজ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা কত জানি না, 180 ডিগ্রি হয়। তার মধ্যে একটা কোণ যদি 120 ডিগ্রি হয়ে যায়, বাদ বাকি এই যে দুটো কোণ আমাদের কাছে থাকছে সেই দুটো কোণ মিলিয়ে কত হবে, এই যে দুটো কোণ আমাদের কাছে আছে এই দুটো কোণ মিলিয়ে আমরা কত পাবো, এই দুটো কোণ মিলিয়ে আমরা পাবো দেখো 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করলে আমাদের কাছে আসবে কত দেখো, 60 ডিগ্রি। দুটো কোণ মিলিয়ে আমরা পাচ্ছি 60 ডিগ্রি। এবং এই যে কোণগুলো আমরা পেয়েছি এই কোণগুলো কিন্তু পরস্পর সমান হবে। কেন সমান হবে দেখো, কারণ একটা ষড়ভুজ দিয়ে দেওয়া আছে যেটা কিন্তু একটা রেগুলার পলিগন, মানে নিয়মিত বহুভুজ, আর নিয়মিত বহুভুজের প্রতিটা বাহুর মান কিন্তু সমান হয়। সো এই ত্রিভুজের যদি এই দুটো বাহু সমান হয় তাহলে সমান বাহুর সামনাসামনি যে কোণগুলো সেই কোণগুলো পরস্পর নিজেদের মধ্যে সমানই হবে। তো দুটো কোণ মিলিয়ে যদি 60 ডিগ্রি দুটো সমান কোণের মান হয়ে থাকে, এটাকে যখন আমরা 2 দিয়ে ভাগ দেবো দেন প্রতিটা কোণ আমাদের কাছে কত ডিগ্রি আসবে, 30 ডিগ্রি। তো এই কোণটাকে আমরা বলতে পারবো 30 ডিগ্রি, আর যেটা থিটা আছে এটারও মান কত আসবে দেখো না, 30 ডিগ্রি। তো অ্যান্সার হবে অপশন ডি একটা কারেক্ট। ঠিক। নেক্সট, এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার থিটার মান তোমাকে ফাইন্ড আউট করতে হবে। থিটা কোথায় আছে দেখো, এই যে বাহ্যিক কোণটা আছে সেই বাহ্যিক কোণের মান তোমাকে থিটা দিয়ে দেওয়া আছে, এটার ভ্যালু কত হবে জানতে চেয়েছে। এবিসি হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা কি বলতে পারি, এখানে যে বাহ্যিক কোণটা আছে সেই বাহ্যিক কোণের মান কোন একটা ত্রিভুজের এই ভেতরের দিকে যে বিপরীত দুটো অন্তস্থ কোণ আছে সেই দুটো কোণের যোগফলের সাথে সমান হবে। মানে এই বাহ্যিক কোণ যেটা থিটা আছে এটা কোণ এ প্লাস কোণ বি এটার ভ্যালুর সাথে সমান হবে। এবার কোণ এটা আমরা অলরেডি পেয়ে গেছি কত না, 30 ডিগ্রি। এবং এই এবিসি ত্রিভুজ এটা যদি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এর এই এসি বাহু আর এবি বাহু এই দুটো বাহু সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হলে সে বাহুর সামনাসামনি কোণগুলোও পরস্পর নিজেদের মধ্যে কি হয় না, সমান হয়। সো বি কোণ আর এই দিকে সি কোণ এই দুটো কোণও কিন্তু নিজেদের মধ্যে পরস্পর সমান হবে। এই দুটো কোণও কিন্তু নিজেদের মধ্যে পরস্পর সমান হবে। তো এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ মিলিয়ে তোমার কাছে কত আসবে না, 180 ডিগ্রি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি, সেখান থেকে তুমি 30 ডিগ্রি মাইনাস করলে কত পাবে দেখো, 150 ডিগ্রি। তো দুটো সমান কোণ মিলিয়ে যদি 150 ডিগ্রি হয় তাহলে আমরা বি কোণটাকেও বলতে পারি 75 ডিগ্রি, আর সি কোণটাকেও বলতে পারি দেখো 75 ডিগ্রি। এবার তুমি এই যে প্রপার্টিস আছে সেই প্রপার্টিস লাগালে তুমি এখান থেকে ইজিলি অ্যান্সার পেয়ে যাবে যে এ কোণ আর বি কোণ যোগ করলে এ কোণের মান পেয়েছো 30 ডিগ্রি আর বি কোণের মান হচ্ছে 75, দুটোকে যোগ করলে কত আসবে দেখো অ্যান্সার 105 ডিগ্রি। এটা একটা প্রপার্টিস তুমি অ্যাপ্লাই করতে পারো। অথবা তুমি এটা বলতে পারো যে এইখানে যে লাইনটা আছে সেটা যদি একটা সরলরেখা হয় তাহলে একটা সরলরেখার উপরে গঠিত কোণ সবসময় কত হয় না, একটা সরল কোণ বা 180 ডিগ্রি হয়। তার মধ্যে এই দিকের ভ্যালুটা যদি আমাদের কাছে 75 ডিগ্রি চলে আসে তাহলে বাদ বাকি এই দিক যেটা থিটা বলে দেওয়া আছে এটার মান কত হবে, তুমি এখানে 180 ডিগ্রি থেকে 75 মাইনাস করে দিতে পারতে, তাতেও তোমার অ্যান্সার দেখো 105 ডিগ্রি চলে আসতো। নেক্সট, এবিসি একটা সমকোণী ত্রিভুজ এবং এ বিডি এটা একটা সমবাহু ত্রিভুজ। দেন তোমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে ডিসিবি এই কোণটার মান কত আসবে। ডিসিবি মিনস এখানে যে কোণটা এই কোণটা সি কোণের মান কত হবে বের করতে হবে।
একদমই সিম্পল কোশ্চেন আছে। দেখো, এবিডি ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয়, যেই ত্রিভুজের তিনটে বাহু সমান সেই ত্রিভুজের তিনটে কোণও সমান, তো এ কোণ এটাও আমরা পাবো 60 ডিগ্রি, ডি কোণ এ কোণটাও পাবো আমরা 60 ডিগ্রি, আর এখানে বি কোণ যেটা আছে সে কোণটাও পাবো দেখো আমরা 60 ডিগ্রি। আবার এই এবিসি ত্রিভুজ এটা যদি পুরোটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, তাহলে এই বি কোণটা তোমার কাছে কি হবে না 90 ডিগ্রি হবে। এই বি কোণ পুরোটা কত হবে 90 ডিগ্রি। এবার একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, তার এ কোণটা পেয়েছি 60, বি কোণটা পেয়েছি কত 90। তো এখান থেকে আমরা বলতে পারি যে সি কোণের যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে আমাদেরকে মাইনাস করতে হবে এ কোণের ভ্যালু 60 আর বি কোণের ভ্যালু কত দেখো 90 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে আমরা মাইনাস করব দুটোকে যোগ করে কত না 150। অ্যান্সার কত আসবে 30 ডিগ্রি। অপশন এ হবে দেখো আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11, যদি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0 হয়, তাহলে নিচের কোন সম্পর্কটা সত্য? অপশন এতে বলে দেওয়া আছে 1/a ইকাল টু 1/b ইকাল টু 0। অপশন বিতে আছে 1/a গ্রেটার দেন 1/b। অপশন সিতে আছে 1/a লেস দেন 1/b। আর অপশন ডিতে আছে 1/a ইকাল টু 1/b নট ইকাল টু 0। কোনটা ঠিক হবে যদি ওপরের ওই বিবৃতিটা ঠিক থাকে? দেখো, কোশ্চেনকে সলভ করার জন্য আমরা কি করতে পারি না, যে কোনো ভ্যালু অ্যাজুম করে নিতে পারি। এমন কিছু তুমি ভ্যালু অ্যাজুম করো যে এ আর বি এর জন্য, যেটা বি এ এর মানটা বি এর থেকে বড় হবে আর বি 0 থেকে বড় হবে। তো আমরা বি এর মানটাকে সাপোজ 1 নিতে পারি, আর এ এর মানটাকে তার থেকে বড় 2 নিতে পারি। ইন্টিজার ভ্যালু নিয়ে নিচ্ছি যাতে করে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এবার প্রথম যে অপশনটা দেখো আমাদের কাছে আছে 1/a সমান কি 1/b হবে? 1/a মানে কত 1/2, তার ভ্যালু কি 1/1 এর সাথে সমান, আর সেটাই কি 0 এর সাথে সমান না? তো প্রথম আনসার দেখো ভুল। সেকেন্ড দেখো অপশনে কি আছে যে 1/a সো 1/2, এটা গ্রেটার দেন কি 1/1? এটাও নয়, কারণ 1/2 করলে দেখো কত হয় 0.5 হয়, সেটা কি কখনো 1-এর থেকে বড় হতে পারে? পসিবল নয়। এই অ্যান্সারটা দেখো আমাদের কাছে ভুল হবে। 3 নম্বরে কি দিয়ে দেওয়া আছে যে 1/a মানে 1/2, এটা কি লেস দেন 1/b মানে 1/1? তো 0.5 তো তোমার লেস দেন 1 হবে, মানে এখানে 1 বড় 0.5 এর থেকে। তো এটা দেখো প্রপার্টিস আমাদের ম্যাচ করছে। তো সি যতজন অ্যান্সার দিচ্ছ প্রত্যেকের কারেক্ট আছে। নেক্সট 12 নম্বর দেখো, একটা শিশু 1 থেকে 99 এই নম্বরগুলো জোরে জোরে পড়ছিল এবং অন্য একটা শিশু 99 থেকে 1 পর্যন্ত পিছনের দিকে নাম্বারগুলোকে জোরে জোরে পড়েছে। মানে একজন 1 থেকে স্টার্ট করেছে, 1 2 3 4 5 6 7 8 করে 99 অবধি যাবে। অন্য একটা শিশু সে 99 থেকে ব্যাকওয়ার্ডে কাউন্ট করছে, 99 98 বা 99 98 97 96 95 এরকম করে কাউন্ট করতে করতে 1 অবধি আসবে। তারা একই সাথে নাম্বারগুলো পড়ছে, মানে এই যখন প্রথমটা পড়ছে ও তখন সেখানে প্রথমটা পড়ছে। তো এরকমভাবে যদি কন্টিনিউয়াসলি চলে এবং দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় উভয়েই একই সংখ্যা পড়ছে, তো এটা কোন সংখ্যা ছিল যেই সংখ্যাটাকে তারা দুজনে একসাথে পড়বে, এটা ফাইন্ড আউট করতে বলেছে। অপশনে আছে দেখো 49 48 50 আর 51, কোন নাম্বারটা তারা দুজন মিলে একসাথে পড়বে? দেখো,
তুমি সবার প্রথমে ছোট একটা ডেটা নিয়ে নাও, দেন দেখো তুমি কি শর্টকাট ওয়ে আমরা বেরোতে পারি। যদি আমরা 1 থেকে 9 অবধি কাউন্ট করতাম, যে একটা ছেলে 1 থেকে 9 অবধি কাউন্ট করছে আর অন্য একটা ছেলে সে 9 থেকে কাউন্ট করছে 1 অবধি ব্যাকওয়ার্ডে, এবং দুজনে যদি একসাথে নাম্বার বলে, তাহলে এদিকে ছেলেটা যখন 1 বলবে তখন ওইখানে ওই ছেলেটা বলবে কত, 9। এ যখন 2 বলবে তখন ওই ছেলেটা বলবে তার আগের নাম্বার 8। এ যখন 3 পড়বে তখন ও বলবে 7। এ যখন 4 বলবে তখন ও বলবে তার আগের নাম্বার 6। আর এ যখন 5 বলবে তখন ও বলবে, দেখো 5ই বলবে। তো এই যে 5 নাম্বারটা আমরা পেলাম, এই নাম্বারটা আমরা কি দেখছি, যে এই 1 থেকে 9 অবধি সিরিজ থাকলে এই নাম্বারটা দুজনে একসাথে উচ্চারণ করতো বা একসাথে পড়তো। এবং এই 5টা তুমি পাবে কোথা থেকে, দেখো 1 থেকে 9 অবধি টোটাল নাম্বার ছিল, তাহলে 1 আর 9 এ দুটোর যোগফল কত, এ দুটোর যোগফল হচ্ছে 10, আর 10কে তুমি 2 দিয়ে ভাগ করলে দেখো তার শর্টকাট ওয়েতে বেরিয়ে এসেছে কত না 5। তো আমরা এখানেও বলতে পারি যে 1 থেকে 99 অবধি নাম্বার হয়ে থাকে, তাহলে 1 প্লাস 99 এ দুটোকে যোগ করলে হবে তোমার কাছে 100, আর তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 50। সো 50তম নাম্বার যেটা আমাদের কাছে থাকছে, সেই নাম্বারটাই দেখো দুজনে মিলে একসাথে পড়বে। ঠিক, যতজন অ্যান্সার দিচ্ছ 50 প্রত্যেকের কারেক্ট। নেক্সট, 1 থেকে 100-র মধ্যে কয়টা সংখ্যা আছে যেগুলো 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়? দেখো আমি বারবার একটা কথা বলি যে এই টাইপের কোশ্চেনে তুমি সবসময় ল্যাঙ্গুয়েজ ফলো করবে, কি বলেছে এক্সামিনার। একটা হয় যে 1 থেকে 100 পর্যন্ত, আরেকটা বলেছে 1 থেকে 100-র মধ্যে। সো মধ্যে যদি কখনো বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রথমের নাম্বারটা 1 আর 100 এই দুটো নাম্বার যদি আসেও, তবু আমরা এই দুটো নাম্বারকে কাউন্টের মধ্যে ফেলতে পারবো না, কারণ এর মধ্যেকার নাম্বারই নিতে হবে। তো 2 থেকে শুরু করে আপ টু 99 অবধি এই নাম্বারগুলোর মধ্যে যতগুলো 5 দ্বারা বিভাজ্য কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়, সেগুলো দেখো আমাদেরকে তুলতে হবে। কিন্তু যদি আমাকে এখানে ল্যাঙ্গুয়েজটা এটা দিয়ে দেওয়া থাকতো যে 1 থেকে 100 পর্যন্ত, তখন আমরা 1কেও এর হিসেবের মধ্যে রাখতে পারতাম আর 100কেও আমরা হিসেবের মধ্যে রাখতে পারতাম। এটুকু কিন্তু দেখো আমাদের মধ্যে ডিফারেন্স আছে। সো আমরা নেব কোথা থেকে, দেখো না 5 দিয়ে বিভাজ্য প্রথমে কাউন্ট করব, যে 1 থেকে 100 পর্যন্ত বা এর মধ্যে কতগুলো নাম্বার আছে যেগুলো 5 দ্বারা বিভাজ্য। যদি তুমি 5 দিয়ে মাল্টিপিল চেক করতে চাও, তাহলে 5 থেকে তোমার শুরু হবে, মানে 1 নম্বর মাল্টিপিল থেকে শুরু হবে, এবং হাইয়েস্ট নাম্বার যেটা 100 আছে এটাকে 5 দিয়ে ভাগ করলে 20তম মাল্টিপিল অব্দি হবে। মানে আমরা বলতে পারি যে 20টা নাম্বার, কিন্তু আমরা 100কে তো নিতে পারবো না। তো আমরা এটা বলতে পারি যে 1 থেকে 100-র মধ্যে, 1 থেকে 100-র মধ্যে টোটাল কতগুলো নাম্বার আছে যেগুলো 5 দ্বারা বিভাজ্য, আমরা পেলাম টোটাল দেখো 19টা নাম্বার। কিন্তু এই যে 19টা নাম্বার আছে, সেই 19টা নাম্বারের মধ্যে কিন্তু 10 দিয়ে ভাগ যাবে এরকম নাম্বারও কাউন্ট আছে। কেন? কারণ দেখো যখন আমরা 10 নিয়েছি, সে নাম্বারটা 5 দিয়ে ভাগ যায় বলে এটাকেও কাউন্ট করেছি। যখন আমরা 20 নিয়েছি, সেই 20 5 দিয়ে ভাগ যায়, আবার 10 দিয়েও ভাগ যায়, এটাকেও দেখো আমরা কাউন্ট করেছি। কিন্তু আমাকে কি বলেছে দেখো, যেগুলো 5 দিয়ে ভাগ যাবে শুধু সেগুলোই ফাউন্ড আউট করতে হবে, যেগুলো 10 দিয়ে ভাগ যাবে সেগুলো কিন্তু নয়, সেগুলোকে রাখা যাবে না, সেগুলোকে রাখা যাবে না। তো আমাকে এখান থেকে মাইনাস করতে হবে, যে 19টা আমি পেয়েছি নাম্বার যেগুলো 5 দিয়ে ভাগ যাচ্ছে, তার মধ্যে কতগুলো 10 দিয়ে ভাগ যাবে সেগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে 10-এর মাল্টিপিল 1 থেকে 100-এর মধ্যে কতগুলো আছে, দেখো 100কে যদি আমরা 10 দিয়ে ভাগ করতাম টোটাল 10টা বেরোতো, কিন্তু 100কে তো কাউন্টের মধ্যে রাখতে পারবো না, তাই 90 অবধি আমরা লাস্ট যেতে পারবো। তাহলে 10-এর মাল্টিপিল আছে 9টা। তো 19টা নাম্বারের মধ্যে 10-এর মাল্টিপিল আছে দেখো 9টা। 19 থেকে 9 যদি আমরা মাইনাস করে দিই, দেন টোটাল 10টা নাম্বারই আমরা এমন পাবো যে নাম্বারগুলো শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 10 দ্বারা বিভাজ্য নয়। অ্যান্সার হবে দেখো অপশন এ। মানে কোন কোন নাম্বারগুলো আমাকে নিতে হবে, 5, 15, 25, 35, এরকম করে দেখো এই রেঞ্জের নাম্বারগুলো আপ টু 95 অবধি আমরা নিতে পারবো। নেক্সট দেখো, প্রদত্ত সম্পর্ক থেকে এক্স এর মান ফাইন্ড আউট করতে হবে। কি কি রিলেশনশিপ দিয়ে দেওয়া আছে, 1 নম্বরে বলা আছে যে 4 লেস দেন এক্স লেস ইকাল টু 9, এক্স গ্রেটার দেন 7, এক্স নট ইকাল টু 9। তিনটে ছোট ছোট দেখো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে এক্স এর রিগার্ডিং, যে এক্স এর ভ্যালুটা 4-এর থেকে বড় হতে হবে, 9 অথবা 9-এর থেকে ছোট হবে। 3 নম্বর পয়েন্টে তোমাকে ক্লিয়ারলি করে দিয়েছে যে এক্স এর ভ্যালুটা 9 হবে না, তো এক্স এর ভ্যালু তোমার 9 হলো না। আর 2 নম্বর পয়েন্টে তোমাকে বলে দেওয়া আছে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 7, মানে 7-এর থেকে বড়ই হবে। তো 7-এর থেকে বড় ভ্যালু তুমি যদি দেখতে চাও, তাহলে এখানে 8 আর 9 এই দুটো আসার কথা ছিল। 1 আর 2 নম্বর এই দুটো কম্বিনেশন করলে দেখো আমরা এটা পেতাম, যে এক্স এর যেটা ভ্যালু আছে সেটা 9 অথবা 9-এর থেকে ছোট অবধি, মানে 8 আর 9 এই দুটো আমাদের পসিবল ছিল।
তো 3 নম্বর কন্ডিশন তোমাকে বলে দেওয়া আছে যে এক্স এর ভ্যালু 9 হবে না, তাহলে একটাই ভ্যালু আমরা পেয়েছি, সেটা হচ্ছে দেখো অপশন বি 8 যেটা আছে। ঠিক। কোশ্চেন নাম্বার 15, কল্যাণী থেকে কলকাতা পর্যন্ত এক্সপ্রেস বাস ছাড়ে প্রতিটা 90 মিনিট, মানে 90 মিনিট অন্তর অন্তর কল্যাণী থেকে কলকাতা পর্যন্ত একটা এক্সপ্রেস বাস ছাড়ছে। কল্যাণী টার্মিনাল ঘোষণা করছে যে শেষ বাসটা 20 মিনিট আগে ছেড়েছে এবং পরবর্তী বাসটা 1:30 মিনিটে ছাড়বে। সো ঘোষণাটা কখন করা হয়েছিল, মানে যেই সময় সে ঘোষণা করছে যে 20 মিনিট আগে একটা বাস ছেড়েছে, পরবর্তী বাসটা ছাড়বে 1:30 মিনিটে, তো যেই সময় ঘোষণা করেছে সেই সময়টা কত? 12টা PM, 12:20 PM, 11:40 AM, নাকি 1:10 PM? দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু সিটেটে দেয় খুব। প্রতি 90 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ছে। 90 মিনিট অন্তর অন্তর মিনস আমরা কি বলতে পারি না, প্রতি 1.5 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ছে। যখনই ঘোষণা করুক না কেন, সেই ঘোষণাটা কি হয়েছে দেখো না, 20 মিনিট, বাসটা যেটা ছেড়েছে লাস্ট, তার ঠিক 20 মিনিট পর সে ঘোষণা করছে, তবে না সে এটা বলতে পেরেছে যে লাস্ট বাসটা 20 মিনিট আগে ছেড়েছে। তার মানে বাস যখন ছাড়ছে, বাস ছাড়ার যে সময়টা আমরা পাবো, অ্যাকচুয়ালি টার্মিনাল থেকে যেটা ঘোষণা করেছে সেটা ঠিক তারও 20 মিনিট পর হবে। তো পরবর্তী বাস যদি 1:30 মিনিটে ছাড়ে আর প্রতিটা বাসের মধ্যে গ্যাপ যদি 90 মিনিট করে হয়, 90 মিনিটকে আমরা 1.5 ঘন্টা টাইম বলতে পারি। সো 1:30 থেকে যদি আমরা 1.5 ঘন্টার সময়কে মাইনাস করে দিই, দেন দেখো আমরা কত পেয়ে যাব না, 12টা। তো এর আগের বাসটা এক্স্যাক্ট কটার সময় ছাড়বে বা ছেড়েছিল, সেটা হচ্ছে 12টার সময়, এক্স্যাক্ট 12টার সময় ছেড়েছিল। এবার যখন ঘোষণাটা করছে সেটা যদি তারও 20 মিনিট পরে হয়, তাহলে 12:20 মিনিটেই ঘোষণা করেছে টার্মিনাল থেকে। অ্যান্সার কোনটা হবে দেখো, অপশন বি হবে কারেক্ট। ঠিক। কোশ্চেন নাম্বার 16, 31 দিনের একটা মাসে তৃতীয় বুধবার যদি 15 তারিখ পড়ে, তাহলে মাসের শেষ দিনটা কি হবে? বেশ, 15 তারিখ যদি কোনো মাসের 3 নম্বর বুধবার হয়, দেখো 15 তারিখ যেটা আছে সেটা যদি কোনো মাসের 3 নম্বর বুধবার হয়, তাহলে তার আগে 7 দিন আগে 8তম তারিখটা ছিল সেকেন্ড বুধবার, তার 7 দিন আগে ওই মাস শুরু হয়েছিল দেখো বুধবার দিয়ে। এবং পরবর্তীতে আমি বুধবার কাউন্ট করতে চাই, তাহলে 15 তারিখের পরে 7 দিন যোগ করলে, যেহেতু দিনগুলো আমাদের 7 দিন পর পর রিপিট হয়, তাহলে তুমি ব্যাকে গেলেও 7 মাইনাস করে করে যাবে, আর পরে গেলেও দেখো তুমি প্লাস 7 প্লাস করে করে যাবে, তুমি প্রতিটা বুধবারই কাউন্ট করতে পারবে। তো 15 তারিখ বুধবার ছিল, দেন পরে 7 দিন যোগ করলে 22 তারিখ আমরা আবার বুধবার পাবো। এর পরবর্তীতে আমি আবার 7 যোগ করে দিই, দেন 22 সাথে 29 তারিখ দেখো আমি আবার বুধবার পাবো। তো এইগুলো সব হচ্ছে দেখো বুধবারের হিসেব, টোটাল কতগুলো বুধবার পেয়েছি না, 5টা। তো এটা হচ্ছে পঞ্চম বুধবার। এটা আমরা কি পেলাম, পঞ্চম বুধবার। আমাকে বের করতে হবে মাসের শেষ দিনটা কি, আর মাসের শেষ দিন 31 দিনের মাস বলেছে, সো 29 তারিখের পরে একটা থাকবে 30 তারিখ, আর তারপরে আমাদের কাছে শেষ দিন থাকবে দেখো 31 তারিখ। এটা যদি পঞ্চম বুধবার দিন 29 তারিখ হয়, তাহলে তার ঠিক পরের দিনটা এটা হবে পঞ্চম বৃহস্পতিবার, আর 31 তারিখটা হবে তার ঠিক একদিন পরে, মানে এটা হবে আমাদের কাছে পঞ্চম শুক্রবার। শুক্রবার। তো অ্যান্সার হবে দেখো পঞ্চম শুক্রবার, অপশন সি। কোশ্চেন নাম্বার 17, একটা শহরের জনসংখ্যা 3 লক্ষ, একক দশক শতক হাজার অযুত 3 লক্ষ, যার মধ্যে 1,80,000 হচ্ছে পুরুষ, 50% জনসংখ্যা শিক্ষিত, টোটালের উপরে 50% জনসংখ্যা শিক্ষিত। যদি পুরুষদের 70% শিক্ষিত হয়, তাহলে শিক্ষিত নারীর সংখ্যা কত? এই কোশ্চেনটা দেখো আরো একটু ক্যালকুলেটিভ হয়ে যেত যদি তোমাকে শিক্ষিত নারীর পার্সেন্টেজ বা অশিক্ষিত নারীর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে বলতো, তখন তোমার ক্যালকুলেশনটা কিন্তু আরো বেড়ে যেত।
দেখো, টোটাল যদি এখানে আমাদের কাছে 3 লাখ জনসংখ্যা হয়ে থাকে, টোটাল যদি 3 লাখ জনসংখ্যা হয়ে থাকে, এই টোটাল 3 লাখের মধ্যে অলরেডি মেনশন করে দেওয়া আছে যে পুরুষ হচ্ছে 1,80,000। পুরুষ বলে দেওয়া আছে, দেখো 1,80,000, এটা হচ্ছে মেল। তো বাদ বাকি 3 লাখ থেকে মাইনাস করলে আমরা কত পাবো না 1,20,000, এটা হবে আমাদের কাছে না কি ফিমেল। ফিমেল। আর ইনফরমেশন কি আছে যে টোটালের 50%, 50% মিনস কি অর্ধেক। তো 3 লাখের যদি আমরা অর্ধেক ক্যালকুলেট করি তাহলে 1,50,000 হচ্ছে আমাদের কাছে টোটাল শিক্ষিত মানুষ। 1,50,000 টোটাল শিক্ষিত মানুষ। আর পুরুষ যে আমরা 1,80,000 পেয়েছি তার 70% হচ্ছে শিক্ষিত। তো পুরুষদের দিক থেকে শিক্ষিত যদি আমরা জনসংখ্যাতে ক্যালকুলেট করতে চাই তাহলে 1,80,000 যেটা আমাদের কাছে আছে তার 70% আমাকে ক্যালকুলেট করতে হবে। আর এর 70% মানে কত আসবে দেখো, একটা দুটো তিনটে শূন্য, আর 7 × 18 যদি আমরা করি তাহলে 27, 56, 6 ক্যারি 5, 7 একে 7, 5 12। কত পেলাম না 1,26,000 এই পুরুষ, এরা হচ্ছে শিক্ষিত পুরুষ। ঠিক, এটা আমরা পুরুষ পেলাম যারা কি না শিক্ষিত। তো টোটালের উপরে যদি আমাদেরকে 1.5 লাখ জন শিক্ষিত হতে হয়, তার মধ্যে 1,26,000 জন শিক্ষিত যদি পুরুষই হয়, এখান থেকে যদি আমরা 1,26,000 মাইনাস করে দিই, দেন বাদ বাকি যতটুকু পড়ে থাকবে এটা হয়ে যাবে আমাদের কাছে কি বলো, এটা হবে আমাদের কাছে 24,000 জন, এটা হচ্ছে শিক্ষিত মহিলা। এই 24,000 যেটা আমরা পেয়েছি এটাই আমাদের কাছে কি আসবে দেখো না শিক্ষিত মহিলা আসবে। ঠিক, শিক্ষিত মহিলা বা নারী যাই হোক না কেন কোশ্চেনে যেটা দিয়ে দেওয়া আছে এটা হবে দেখো আমাদের অ্যান্সার 24,000। অপশন বি হবে কারেক্ট। ওকে, নেক্সট একটা নিবন্ধের মূল্য বলে দেওয়া আছে 100 টাকা। 50% ছাড় দেওয়ার পর 50% লাভ করতে হলে নিবন্ধটার বাজার মূল্য বা মার্কেট প্রাইস কত রাখতে হবে। 100 টাকা দিয়ে জিনিসটা আমরা কিনেছি, আমরা চাইছি যে এমনভাবে ধার্য মূল্য করে রাখবো যাতে 50% ছাড় দিয়ে দেওয়ার পরেও আমাদের 50% লাভ থাকে। নিবন্ধটার বাজার মূল্য কত হবে? ওকে, দেখো, কস্ট প্রাইস কত টাকা দিয়ে আমরা কিনেছি জিনিসটাকে? 100 টাকা দিয়ে। আমরা যদি বিক্রির পরে 50% লাভ করতে চাই, তার মানে আমাকে বিক্রি করতে হবে এই জিনিসটা কত টাকাতে? 150 টাকাতে। তবে না আমি অর্ধেক লাভ করতে পারবো কিনা দামের, এটা হবে আমাদের কাছে কি না এসপি। আবার যেই এসপিটা আমরা পাচ্ছি সেই এসপিটা কোথা থেকে আসে না, যেটা আমাদের কাছে মার্কেট প্রাইস থাকে সেই মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে দেওয়ার পরে আমাদের এসপি আসে। মার্কেট প্রাইস থেকে আমাদের ডিসকাউন্ট করে দিলে আমরা সেলিং প্রাইসটা পাই। এবার আমরা কি করছি দেখো, 50% ছাড় দিচ্ছি। 50% মানে যে দামটা ফেলে দেওয়া আছে তার অর্ধেক আমরা ছাড় দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক দামে আমরা বিক্রি করছি। তো 150 টাকাতে বিক্রি করেছি, তাতে যদি অর্ধেক আমরা ছাড় দিয়ে দিই মানে 150 টাকা বিক্রি করে পেয়েছি আর 150 টাকা আমার ছাড় দেওয়া হয়েছে, টোটাল যে দামটা মার্কেট প্রাইস আমাদের কাছে ছিল 150কে 2 দিয়ে গুণ করলে বা 150 সাথে 150 যোগ করলে কত আসবে দেখো না 300 টাকা। সো মার্কেট প্রাইস আমাদের কাছে কত আসবে না, যেটা অপশন ডি আছে দেখো 300 টাকা হবে অ্যান্সার। ঠিক, এক ব্যক্তির 3 মাসের জন্য একটা ব্যাংক থেকে 1200 টাকা ধার নেয়, তিনি দেখতে পান যে তাকে 1236 টাকা পরিশোধ করতে হবে, মানে 3 মাস পর তাকে টোটাল 1236 টাকা পরিশোধ করতে হবে। তো বাৎসরিক সুদের হার কত? বছরের রেসপেক্টে সুদের হারটা কত আসবে? ডেটা যেহেতু মাসে দিয়ে দেওয়া আছে তোমাকে সুদের হারটাকে বছরে ক্যালকুলেট করতে হবে। তুমি PTR/100 ফর্মুলাতে পুট করে দাও, ওখান থেকে অ্যান্সার চলে আসবে যে কত হবে। তুমি যদি পুট করতে PTR/100-এ যে তুমি টোটাল সুদ হিসাবে কত টাকা দিচ্ছ না সিম্পল ইন্টারেস্ট 36 টাকা দিচ্ছ, কত টাকা আসন নিয়েছিলে 1200 টাকা, কত সময়ের জন্য 3 মাস, 3 মাসকে বছরে কনভার্ট করতে হলে 3/12, আর রেট অফ ইন্টারেস্ট তোমার জানা নেই, এটাকে তুমি আর ধরে নাও, ডিভাইডেড বাই কত আসবে দেখো 100। দেন তুমি যদি ক্যালকুলেট করতে চাও তাহলে উপরে 0000 ক্যান্সেল আউট হবে, 12-র সাথে 12 ক্যান্সেল আউট হবে, আর 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 3×12 = 36। তো রেটের পার্সেন্টেজটা আমরা কত পাচ্ছি দেখো 12%। অ্যান্সার হবে অপশন সি। অথবা তুমি চাইলে এটাকে এরকমও ভাবতে পারতে যে 3 মাসে যদি আমাকে 36 টাকা সুদ দিতে হয় তাহলে 1 মাসে আমি কত টাকা সুদ দেবো,
3 মাসে 36 টাকা হলে 1 মাসে হবে কত দেখো, 36কে 3 দিয়ে ভাগ করলে 12 টাকা সুদ। আর 1 মাসে এই যে 12 টাকা সুদ আমি দিচ্ছি সেটা কত টাকার উপর, না 1200 টাকার উপর। আর এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে রেট অফ ইন্টারেস্ট আমাদের কাছে 1 মাসের রেসপেক্টে কত আসবে দেখো, যে 12 টাকা সুদ দিয়েছি আসল 1200 টাকার উপর, পার্সেন্টেজের জন্য ইন্টু 100, তোমার কাছে রেট অফ ইন্টারেস্টটা আসবে 1%। কিন্তু এই যে রেট অফ ইন্টারেস্ট 1% তুমি ক্যালকুলেট করেছো, এই 1% রেট অফ ইন্টারেস্টটা কিন্তু তোমার 1 মাসে, তোমাকে বের করতে হবে বাৎসরিক মানে 12 মাসের। 1 মাসের সুদ যদি 1% হয় রেট অফ ইন্টারেস্ট, তাহলে 12 মাসে কত হবে, 12 গুণ করে নাও, দেন এখান থেকেও তোমার অ্যান্সার দেখো 12% চলে আসবে। তুমি চাইলে এই প্রসেসে অ্যাপ্লাই করতে পারো। ঠিক, লাস্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা বিজোড় ফাইন্ড আউট করতে হবে। 4টে নাম্বার দিয়ে দেওয়া আছে 17, 37, 27, 47। এই 4টে নাম্বারের মধ্যে কোনটা বিজোড় এটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক ঠিক, দেখো যতগুলো নাম্বার মানে এই যে 4টা নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে, এর মধ্যে 27 হচ্ছে একমাত্র নাম্বার যেটার আমরা কোনো ফ্যাক্টর পাবো, মানে এটাকে আমরা কি বলতে পারি, কম্পোজিট নাম্বার, মানে এটাকে ভাঙা যাবে, যৌগিক সংখ্যা, কম্পোজিট নাম্বার, বা এটাকে আমরা কি বলতে পারি, যৌগিক সংখ্যা। এটা ছাড়া বাদবাকি আর যে 3টে নাম্বার আছে, সেটা তুমি 17 বলো, 37 বলো বা 47 বলো, সবগুলো কি নাম্বার, সবগুলো হচ্ছে দেখো প্রাইম নাম্বার, যেগুলোর কোনো ফ্যাক্টর নেই, যেগুলোকে হচ্ছে মৌলিক সংখ্যা আমরা বলি, এগুলো সব আমাদের কাছে কি আছে দেখো, প্রাইম নাম্বার। তো অড দেখতে গেলে এই 3টে নাম্বার একরকম দিক থেকে যেহেতু প্রাইম, তাহলে এগুলো একই নাম্বার, একই টাইপের লজিকে থাকছে, আর কম্পোজিট নাম্বার যেটা হবে ডিফারেন্ট, তাই অ্যান্সার অপশন সি হবে দেখো কারেক্ট। ঠিক, ওকে। তো আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 15 নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা আবার পরবর্তী কালকের দিনে আমরা 10টা 15 PM ঠিক এই টাইমটাতেই আমরা প্র্যাকটিস সেট নাম্বার 16 এটা নিয়ে ডিসকাস করব। চলো, গুড নাইট।